হে এভরিওয়ান, ডিভাইন ব্লেসিংস টু ইউ অল। আশা করি সবাই খুব ভালো আছো। এই দেখো কি সুন্দর সুন্দর ঠাকুর বানিয়েছে আমাদের গোল্ডি। দিনটা ছিল রবিবার, শাশুড়ি মা বাড়িতে না থাকায় পরের দিনের রান্নার জোগাড়টা করব ভাবছিলাম, তখনই আমাকে ধরে বেঁধে নিয়ে গেল দেখানোর জন্য। কি সুন্দর হয়েছে দেখো। রান্নার জোগাড়ের জন্য বেশিক্ষণ আর দাঁড়ায়নি, চটপট চলে এসেছি দেখে। পরের দিনের রান্নায় কিছু নতুনত্ব করব বলে আগের দিন রাত থেকেই প্রিপারেশন শুরু। না, আসলে আহামরি কোনো রান্না না, কিন্তু শাশুড়ি মানেই তো, সেই জন্যই একটু তাড়াহুড়ো করে রান্নার জোগাড়। আসলে একা হাতে আমি এতটা সামলাতে পারি না, আবার সকালবেলা যদি শাশুড়ি মা না থাকে আমি একা হাতে হিমশিম খাবো। সেই ভেবেই আগের দিন রাত্রে কোনো রকমে যতটা জোগাড় করে রাখা যায় ততটাই আমার জন্য মঙ্গল। নতুনত্ব কিছু রান্না না, তোমরা সকলেই জানো, তবুও আমি একটু আমার কায়দাটা দেখাই আর কি। দুধ কেটে গিয়ে ছানাটা পড়েই ছিল ফ্রিজে অনেক দিন ধরে, সেই জন্য ভাবলাম ছানা দিয়ে কিছু একটা প্রিপারেশন করি। বরের ভালো লাগে ছানার কোপ্তা আবার চিলি পানিরও, তাই দুটোর সংমিশ্রণে এক অদ্ভুত জিনিস বানাতে চলেছি আমি। প্রথমে ছানাটাকে একদম ঠেসে ঠেসে মেখে নিতে হবে, যাতে কোনো রকম ডেলা না থাকে, তাহলেই বলটা করতে সুবিধা হবে। যারা শুধু ছানা দিয়েই বল করতে পারো তারা শুধুমাত্র ছানাটাই মেখো, সাথে কোনো ময়দা দিও না। আমি আবার ময়দা দিয়েছিলাম, আর ময়দাটা আমার একটু বেশি হয়ে গিয়েছিল, আর একটু কম দিলে ভালো হতো। যাই হোক, যা হয়ে গেছে হয়ে গেছে, এখন তো আর কিছু করতে পারবো না। ওই ময়দা ছানা সহই মেখে আমি ছোট ছোট বল করে নিয়েছিলাম, যেরকমভাবে ছানার কোপ্তাতে আমরা করে থাকি। তার সাথে একটুখানি নুন দিয়ে মেখো, তাহলে ভেতরে নুনটাও থাকবে। এই দেখো আমার মাখা হয়ে গেছে। এইবার আমি এটাকে ছোট ছোট বল পাকিয়ে নেব, যেরকমভাবে রসগোল্লা বানায় ঠিক সেইভাবে। জানো তো, আর সমস্ত যে ভ্লগ রয়েছে তাদের সবগুলোর মধ্যে এই ডেইলি ভ্লগিং, মানে কুকিং ভ্লগ বলো বা ডেইলি বেসিসে যেসব কাজকর্ম করা হয়, সেই সব কিছুর ভ্লগিং হচ্ছে সব থেকে কঠিন কাজ। আগে মনে হতো না এরকম, যখন আমি চ্যানেল খুলিনি তখন, কিন্তু যবে থেকে চ্যানেল খুলে এই ধরনের ভ্লগ দিতে শুরু করেছি, তখন হাড়ে হাড়ে টের পেয়েছি যে কী কঠিন কাজ। একদিকে কাজটাও করতে হয় ঠিকভাবে, আরেকদিকে ক্যামেরাটাও রাখতে হয় ঠিকভাবে। কোন অ্যাঙ্গেল থেকে কি দেখাবো, কতটা দেখা যাচ্ছে কতটা দেখা যাচ্ছে না, সেটাই ভেবে ওঠা যায় না। এই যে এখানে আমি এই বলসগুলো করে নিয়েছি, একটু ফাটা ফাটা রয়েছে। তোমরা আরও ভালো করে ছানাটাকে মাখলে এই ফাটা ফাটা দাগগুলো থাকবে না। আমি একটু চটজলদি করেছি, তাই জন্য এগুলো এবার রেখে দেবো ফ্রিজে, কাল সকালে এগুলো রান্না হবে। এই যে দেখো, ছানার বলের কাজ সেরে আবার অন্য আরেকটা কাজ নিয়ে পড়েছি। এখন আবার মাছগুলোকে নিয়ে পড়েছি। ফ্রিজ খুলে দেখি 4-5টা মাছ রয়েছে। সেই দেখে ভাবলাম তাহলে ঠিক আছে, পরের দিন মাছের ঝোল করা যাবে। কিন্তু তারপর আবার এটাও ভাবলাম যে রোজই তো সেই এক মাছের ঝোলই খাওয়া হয়, একটু অন্য রকম নতুনত্ব তো কিছু খাওয়া হয় না। একটু চেষ্টা করাই যাক না, মাছ দিয়ে যদি অন্য রকম কিছু বানানো যায়। কিন্তু সেই আবারও পরের দিনের রান্নার হাত থেকে বাঁচতে আগের দিনই আমি সব প্রিপারেশন করে রাখছিলাম। মাছগুলোকে প্রথমে ভালো করে ধুলাম, তারপর নুন হলুদ জলে দিয়ে বসিয়ে দিলাম ইন্ডাকশানের ওপর, যাতে মাছগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায়। বেশিক্ষণ লাগবে না, এই 8-10 মিনিটেই ভালো সিদ্ধ হয়ে যাবে মাছগুলো। এইবার ভালো করে ঢাকা দিয়ে মাছটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। নামিয়ে নেওয়ার পর মাছটা কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম, কারণ গরম মাছে তো আর আমি হাত দিতে পারবো না। এই যে এখানে আমি মাছের কাঁটা আর তেল সমস্ত ছাড়িয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ। আর এখানে মাছটা পুরো বেছে রেখেছি। এবার এই মাছের মধ্যে আমি কিছু মিক্স করব, মিক্স করে রেখে দেব। কাল সকালে আমি এটা কোফতা বানিয়ে কারি করব। তাহলে আমি প্রথমে দিয়ে দিচ্ছি লেবুর রস, কারণ একটা আষ্টে গন্ধ বেরোয়, সেটা যাতে কেটে যায়। তারপরে একে একে আমি মশলা সব মিশিয়ে নেব। এরপর মাছের মধ্যে পরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, এটা আমি বাটতে পারি না বলে পেস্ট কিনে এনেছি, কাঁচা লঙ্কা কুচি, নুন, গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, তার সাথে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এই সব কিছুর সাথে অল্প বেসনও মিক্স করেছিলাম। সমস্ত কিছু ভালো করে মেখে একটা সুন্দর ডো তৈরি করতে হবে, যাতে বেশ বড়ার মতন করা যায়। এই দেখো, এইটাকেই আমি ছোট ছোট বল করে নিয়ে তারপর একটা বড়ার আকার দিয়ে দেব চ্যাপ্টা চ্যাপ্টা করে।
আগের দিন সবগুলো রেডি করে রেখেছিলাম এইভাবে চ্যাপ্টা চ্যাপ্টা করে। পরের দিন ভেজে নিয়েছি, ডিপ ফ্রাই করে নিয়েছিলাম। সবই আসলে কাজে ফাঁকি দেওয়ার তাল, বুঝলে তো? যাক, সমস্ত কমপ্লিট। এবার কাল সকালে আবার দেখা হচ্ছে। সকাল সকাল আমার খিড়কি বাগানের কাছে চলে এসেছি। এই দেখো, গাছে কি সুন্দর রঙের দুটো ফুল ফুটেছে। এই রঙটা আমার ভীষণ পছন্দের। তার সাথে আকাশে কি সোনার রোদ, মেঘগুলো পুরো পেঁজা তুলোর মতন। পুজো যে সামনেই সেটা বেশ বোঝা যাচ্ছে। আমার এই খিড়কি বাগানটা আমার ভীষণ পছন্দের জায়গা। যেমন এক টুকরো আকাশ দেখা যায়, তেমন আমার গাছগুলোর সাথেও কথা বলা যায়। এই যে আবার রান্নাঘরে চলে এসেছি কাল রাতের বাকি কাজগুলো সারতে। বলেছিলাম না যে ছানার কোপ্তার মতো বলগুলো যে বানিয়েছিলাম, ওগুলোর সংমিশ্রণে আমি চিলি পনির বানাবো। অর্থাৎ ওগুলো দিয়েই চিলি পনির স্টাইলে কিছু একটা রান্না করব। আর চিলি পনির করতে কি কি লাগে সেগুলো তো তোমরা জানোই। ক্যাপসিকাম, পেঁয়াজ, এই দুটো তো মাস্ট। তাই এইগুলোরই জোগাড়যন্ত্র করে রাখছিলাম। ক্যাপসিকামগুলো তো কাটা হয়ে গেছে, এইবার কাটতে হবে পেঁয়াজ। পিসি এখনও আসেনি। পিসি যদি এসে যেত না, তাহলে আমার এই কাজগুলো পিসি অনেকটা এগিয়ে রাখতো। আমাকে কিছু করতেই দেয় না এমনিতেও। মা আর পিসি বাড়িতে থাকলে তাই আমার পোয়া বারো। আমি এদিকে খুব একটা আসিও না। কখনো কখনো স্পেশাল কিছু রান্না করি ঠিকই, কিন্তু রোজ আসার দরকার পড়ে না। আমি আমার কাজ করি। পেঁয়াজগুলোর ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে পেঁয়াজগুলো এইভাবে কেটে, ঠিক আমি যেই রকম করছি তোমরা সকলেই নিশ্চয়ই জানো, এইভাবে সব খোলাগুলো ছাড়িয়ে নিতে হয়। ঠিক এইভাবে চিলি চিকেন যেইভাবে করি ওই রকম। এই দেখো, পিসি ঠিক তক্ষুনি এসে গেছিলো, আর এসেই আমার হাত থেকে সমস্ত কিছু কেড়ে নিয়ে নিজেই কাজ করতে বসে গেছে। এই দিকে ভাতও বসিয়ে দিয়েছে, আর ওইদিকে কাটাকুটিও চলছে। আমি একটু ফ্রি টাইম পেয়েছি, তাই জন্য এই দিকে আমার বরের জন্য আরেকটা স্পেশাল রান্না করছি, নিম পাতা। নিম পাতা খেতেও ভীষণ ভালোবাসে। এক থালা ভাত যদি ওকে দেওয়া হয়, শুধু নিম পাতা হলেই ও সবটা খেয়ে নেবে। তাও তো আজকে আরও এতগুলো পদ রয়েছে। পিসি ওদিকে আমার ওই স্পেশাল রান্নাগুলোর জোগাড় করছে, আর আমি এদিকে একটু বেগুনটা কেটে নিচ্ছি। রান্নাটা পিসিকেই করতে বলবো, আমি ওই রান্নাগুলো করব, আর পিসি ততক্ষণে এই নিম বেগুনটা করে ফেলবে। বেগুন কাটাও হয়ে গেছে, এবার আমার রান্নায় মন দিই। প্যান বসিয়ে তাতে অল্প তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর ওই বলগুলো আগের দিন রাত্রে যে বানিয়েছিলাম ওইগুলো এবার ভেজে নেব। যেরকমভাবে আমরা পনিরটা আগে একটু ভেজে নিই, ওইভাবে বলগুলোও ভেজে নেব। আজ ভাবছি একটা ছোট্ট কবিতা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে ছানার বলগুলো তেলের মধ্যে দিয়ে দিই, একটু নাড়িয়ে চাড়িয়ে যে সসটা এটার মধ্যে ঢালবো সেই সসটাও রেডি করে নিই। সসের মধ্যে কি কি মিশিয়েছিলাম তোমরা তো জানোই। টমেটো কেচাপ, সোয়া সস আর চিলি সস। তার সাথে অল্প ভিনিগারও মিশিয়েছিলাম, যা আর কি চাইনিজ রান্নায় সহজেই লাগে। ভালো করে সবগুলো সস একসাথে মিক্স করে দেব। তার সাথে অল্প জলও দিয়েছিলাম। সসগুলো দিয়ে তো একটু গাঢ় হয়ে যাবে এমনিতেই ফোটালে, তাই জন্য একটু জল দিয়ে বাড়িয়ে নিয়েছিলাম। আমার বরমশাই আবার মাঝে উঠে এসে আমাকে হেল্প করতে চলে এসেছিল। সবথেকে ভালো হেল্প হতো যদি ক্যামেরাটা নিয়েও আমার পাশে সর্বক্ষণ দাঁড়িয়ে থাকতো। এই ট্রাইপড নিয়ে এখানে ছোট ওখানে ছোট, সত্যি বলছি এই ডেইলি ভ্লগ করা এক ঝামেলার ব্যাপার। ছানার বলগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই, আর কবিতাটাও এই ফাঁকে শুনিয়ে দিই। আজকের কবিতা কবি অপূর্ব দত্ত রচিত দুই বাংলা। আমাদের ছিল ধুলো কাদা মাখা একখানা ছোট গ্রাম। আমাদের ছিল কাল বৈশাখী লিচু আর কালো জাম। আমাদের ছিল একখানা নদী, তার পাশে স্কুল। বৈশাখে ছিল রবীন্দ্রনাথ, জ্যৈষ্ঠীতে নজরুল। রবীন্দ্রনাথ পৃথিবীর কবি, নেই তাতে সংশয়। নজরুল নিয়ে তবু কেন আজও এত বিভ্রম হয়? কেউ বলে তিনি এপারের কবি, ওপারের বলে কেউ। এপার ওপার তার কাছে এক, ফেরান না কাউকেও। কেউ বলে তিনি বিদ্রোহী কবি, কেউ বলে কবি ধর্মের। সাম্যবাদের পুরোহিত তিনি, মানুষের যত কর্মের। পদ্মার বুকে ঢেউ যদি জাগে, গঙ্গায় লাগে দোলা। মন্দিরই বলো মসজিদই বলো, তার কাছে সবই খোলা। এপারেও তিনি ওপারেও তিনি, মাঝখানে তার কাঁটা। একসাথে তাকে প্রণাম জানাতে বাড়িয়ে রয়েছি পাটা। বিভেদের গাছ কেউ যদি পোতে, টান মারো তার মূলে।
দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে। তোমরা তো দেখে বুঝেই গেছো যে আমি কি কি মশলা এর মধ্যে দিয়েছি। কিছুই দিইনি, শুধুমাত্র গোলমরিচের গুঁড়ো আর নুন। আর আরেকটা গ্যাসে পিসি নিম বেগুনও বসিয়ে দিয়েছে, আমার কাজ এগিয়ে রাখছে আর কি। এরপরে পিসি চলে যাবে, তারপর আমাকে আবার একা একাই করতে হবে, খুব বেশি কাজ নেই। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম ওইটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখো, অল্প চিনিও মিক্স করেছিলাম, এরপর অল্প ভিনিগারও মিশিয়ে নিলাম। এরপর অল্প ফুটলেই ওই বলগুলো দিয়ে দেবো এর মধ্যে। একদম ইজি রান্না। বলগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর তোমরা নুন আর মিষ্টিটা চেক করে নেবে। তারপর আর বেশি কিছু নয়, ঢাকা দিয়ে কিছুক্ষণ পরেই নামিয়ে নেবে। ও, আরেকটা কথা তো বলতেই ভুলে গেছি, আমি একটু কর্নফ্লাওয়ার একটা বাটিতে অল্প জল দিয়ে গুলে রেখেছিলাম আগেই, কারণ ওটা একটু থিকেন্স করে গ্রেভিকে, তাই জন্য ওটা মেশালে বেশ ভালো লাগবে গ্রেভিটা খেতে। দেখলে তো, কোনো ঝামেলার রান্নাই না, একেবারে চটজলদি এটা বানিয়ে নেওয়া যায়। আমি শুধু কাজে ফাঁকি দেওয়ার জন্য আগের রাত্রে এত প্রিপারেশন করে রেখেছিলাম, না হলে একই দিনে সব করে রাখা যায়, কোনো চাপ নেই। আমার চিলি পনির বলস রেডি। এরপর আমি বানিয়েছিলাম মাছের কোফতা কারি। কাল রাতে যে মাছের কাঁটাটা ছাড়িয়ে করে রেখেছিলাম ওটাই। আর এই রান্নাটা আমি ইন্ডাকশানে করেছিলাম, কারণ এত বেশি গ্যাস পুড়িয়েছি, গ্যাস যদি শেষ হয়ে যায়, তাই জন্য ইন্ডাকশানে। আর ইন্ডাকশানে আমার একটু বেশি সুবিধাই হয়। কড়াইতে এবার একটু বেশি রকম তেল দিয়েই ওই কোফতাগুলোকে ভাজতে হবে, না হলে তো লেগে যাবে, এই জন্য আমি একটু বেশিই তেল দিয়েছি। আর পরে তেলটা আবার কমিয়ে নেব, কারণ আমাদের আবার এত তেল চলে না। এই তেল গরম হয়ে গেছে, এবার এই কোফতাগুলো এর মধ্যে দিয়ে ভালো করে এপিট ওপিট ভেজে নেব। বেশিক্ষণ লাগে না ভাজতে, তবুও 5 মিনিট 4 মিনিট তো দিতেই হবে এক এক দিক। কিন্তু হাই ফ্লেমে করবে না, পুড়ে যাবার চান্স থাকে। আর তাছাড়াও ভেতরটা কাঁচা থেকে যেতে পারে, তাই জন্যই বলছি অল্প আছে করো, বেশ ভালোভাবেই হয়ে যাবে ভাজাটা। হ্যাঁ, যেটা বলছিলাম, এই ডেইলি ভ্লগিং করা খুব ঝক্কির ব্যাপার। এই যে আমি ইন্ডাকশানে বসিয়ে এই ফুটেজটা নিচ্ছি, এটা কোথা থেকে নিচ্ছি জানো? একটা বেসিনের ওপর বসিয়ে, মানে আমাদের সিঙ্কের ওপর বসিয়ে ক্যামেরাটা, ট্রাইপডটা, তারপরে আমি এই ফুটেজটা নিচ্ছি। কি অবস্থা! আর অন্য কোনো ভিডিও করলে কি হতো, নর্মাল আমি ভিডিও করতে পারতাম, এত খাটনি তো হতো না। তাই যারা ডেইলি ভ্লগিং করে এত পপুলার হয়েছে বা এত উঁচুতে উঠেছে, তাদের সবাইকে আমি সাধুবাদ জানাই। খুব কঠিন কাজ এটা। আমাকে পিসি এইদিকে আবার মশলাটাও রেডি করে দিয়েছে। পেঁয়াজ বেটে রেখেছে, টমেটো বেটে রেখেছে, তার সাথে লঙ্কাগুলোও রেডি করে রেখেছে। আদা রসুনটা আর বেটে রাখতে হয়নি, কারণ ওটা আমি আগেই বললাম পেস্ট ইউজ করি। এরপর সমস্ত কোফতাগুলো দেখো কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আর তেলটাও আমি এবার কমিয়ে নিয়েছি, অত তেল দিয়ে তো আমরা রান্না করি না, তাই জন্য তেলটা কমিয়ে নিয়েছি। এরপর তেলটা গরম হলে ওই গরম তেলে দিয়ে দেব অল্প কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন, তারপরে দিয়ে দেব পেঁয়াজ বাটা। তোমরা নিশ্চয়ই খেয়াল করে দেখেছো আমি খুব বেশি ডেইলি ভ্লগ দিই না, তার কারণ হচ্ছে একটু আগে যা বললাম তাই জন্যই আমি সব মিক্স করে নানান রকম ভিডিও দিই। তোমাদের যেটা ভালো লাগে আমাকে সেটা জানিও, আমি তাহলে সেই ধরনের ভিডিও বেশি করে দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা তার মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেব। তারপরে ওটাও নেড়ে চেড়ে তারপরে দেব টমেটো বাটাটা। টমেটো বাটাটা আমি শুধু দিইনি, তার সাথে কিছু মশলা মিশিয়ে নিয়েছি। এই যেমন হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, তার সাথে নুনও মিশিয়েছিলাম। আর আমরা না নর্মাল লাল লঙ্কার গুঁড়ো ইউজ করি না, আমরা রান্নায় কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ইউজ করি, যেটায় কোনো ঝাল থাকে না। এরপর মশলাটা যখন একটু কষে আসবে, তখন তার মধ্যে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। আচ্ছা, তোমাদের মধ্যে কে কে ভূত প্রেতে বিশ্বাস করো আমাকে একটু বলো তো। তার কারণ এর আগে আমি বেশ কয়েকটা ভিডিও দিয়েছি সত্যিকারের ভূতের গল্প শোনানোর জন্য। ভূতের গল্প বলো বা অলৌকিক কোনো ঘটনা বলো, সবই যেগুলো আমি সত্যি বলে জেনেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যদি না শুনে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা একবার ঘুরে সেগুলো শুনে দেখো। যদি তোমাদের সত্যি বলে মনে হয় তাহলে সত্যি, আর যদি মিথ্যে বলে মনে হয় আমার তো কিছু করার নেই। কিন্তু তোমাদের নিজেদের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে আমাকে সেগুলোও শেয়ার করতে পারো। তবে আমি কেন সত্যি বলে মানি জানো? তার কারণ আমার নিজের ফ্যামিলির কিছুজন এই বিষয়গুলোকে এক্সপিরিয়েন্স করেছে। একজন হচ্ছে আমার পতিদেব, যার ঘটনা আমি লাস্ট একটা ভিডিওতে শেয়ার করেছি। আর একজন হচ্ছে আমার পিসি, যার ঘটনা আমি সবার প্রথম যে অলৌকিক ঘটনাটা শেয়ার করেছিলাম সেই ঘটনায় রয়েছে।
মশলাটা পুরোপুরি কষে যাওয়ার পর আমি জল ঢেলে দিয়েছি, তোমরা দেখতেই পেলে। আর তারপরে একটা মাছ আমি ভেজে রেখেছিলাম আলাদা করে, সেই মাছের পিসটা আমি কাটা ছাড়াইনি, সেটা পিসির জন্য রেখেছি। সেই মাছটা একটু আগেই দিয়ে দিয়েছি যাতে এই মাছটা ভালোভাবে সিদ্ধ হয়। আর এই কোফতাগুলো তো আগেই ফ্রাই করা ছিল, তাই জন্য এগুলো একটু পরে দিয়েছি। এগুলো দিয়ে খুব বেশিক্ষণ ফোটাবে না, তাহলে কিন্তু পুরো নরম হয়ে যাবে। কোফতাগুলো দেওয়ার 7-8 মিনিটের পর তোমরা গরম মশলা আর ঘি ছড়িয়ে দেবে ওপর থেকে। তারপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবে। তারপরেই রেডি এই মাছের কোফতা কারি। নানান রকম গল্প করতে করতে, কথা বলতে বলতে আমার দুপুরের রান্নাও রেডি হয়ে গেছে। আর তোমাদেরকে একবার দেখাই, দাঁড়াও, আমি কিভাবে এতক্ষণ ভিডিও করছিলাম। এই দেখো, সিঙ্কের উপরে আমি এই ট্রাইপডটাকে রেখে ভিডিও করছিলাম। রান্না করতে করতে বেলাও হয়েছে অনেক, তবুও দেখো আকাশে কি সুন্দর পেঁজা তুলোর মতো মেঘ। তাহলে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।